নিউজ 24-এর আজকের সর্বশেষ সংবাদে প্রথমেই জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম। ইসির বিরুদ্ধে ৩ মামলা দায়েরের ঘোষণা বিএনপির। জানাবো হাজী সেলিমের ১৩ বছর কারাদণ্ড, হাইকোর্টে আপিল শুনানি শুরু। রয়েছে পাপুলের বিষয়ে খোঁজ নিচ্ছে পররাষ্ট্র মন্ত্রণালয়। এছাড়া জানাবো সেনা অভিযানে আং সান সুচি ও মিয়ানমারের রাষ্ট্রপতি আটক। থাকছে মিয়ানমারে ১ বছরের জরুরি অবস্থা জারি এবং সবশেষে জানাবো দুর্নীতিতে চ্যাম্পিয়নদের মুখে দুর্নীতি নিয়ে মন্তব্য, হাস্যকর মন্তব্য তথ্যমন্ত্রীর। পুরো খবর পেতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। সর্বশেষ সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। এবার বিস্তারিত। ইসির বিরুদ্ধে ৩ মামলা দায়েরের ঘোষণা বিএনপির। ভোট কারচুপির অভিযোগ এনে নির্বাচন কমিশনের বিরুদ্ধে ৩টি পৃথক মামলা দায়েরের ঘোষণা দিয়েছেন সদ্য সমাপ্ত চট্টগ্রাম সিটি কর্পোরেশন নির্বাচনে বিএনপির মনোনীত মেয়র প্রার্থী ডাক্তার শাহাদাত হোসেন। তিনি বলেন, চসিক নির্বাচনে জালিয়াতির মাধ্যমে ফলাফল পাল্টে দেয়া, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনের আশ্বাস দিয়ে প্রতারণা এবং নির্বাচনী ফলাফলের নির্ধারিত প্রিন্টেড কপির পরিবর্তে সাদা কাগজের মাধ্যমে নিজেদের ইচ্ছামতো ফলাফল লিখে নৌকার প্রার্থীকে অস্বাভাবিক ভোট দেখিয়ে বিজয়ী ঘোষণা করায় নির্বাচন কমিশনের বিরুদ্ধে ৩টি পৃথক মামলা করা হবে। রোববার নগরের কাজীর দেউরির নাসিমন ভবনস্থ দলীয় কার্যালয়ের মাঠে এক সংবাদ সম্মেলনে ডাক্তার শাহাদাত ঘোষণা দেন। এ সময় তিনি সদ্য সমাপ্ত চসিক নির্বাচনকে বিতর্কিত, প্রশ্নবিদ্ধ এবং জাল জালিয়াতির মাধ্যমে ফলাফল পাল্টিয়ে ভোট লুটের মহোৎসব উল্লেখ করে এ নির্বাচন বাতিল করে নতুন নির্বাচনের দাবি জানিয়েছেন। লিখিত বক্তব্যে শাহাদাত হোসেন বলেন, নির্বাচন চলাকালে আমরা নির্বাচন কর্মকর্তাদের কাছে প্রতি ঘন্টা ভোটের আপডেট চেয়েছিলাম, তারা দিতে ব্যর্থ হয়েছে। নির্বাচন চলাকালীন আমি নিজেই ইসি অফিসে দুবার গিয়েছি, ভোটের হিসেবের প্রিন্টেড কপি চেয়েছিলাম, কিন্তু তারা আমাদের সাদা কাগজের সাজানো কপি দিয়েছে। ঘন্টায় ঘন্টায় ভোটের হিসেব চেয়েছিলাম, তারা দিতে পারেনি। জালিয়াতি করে আমার ৪ থেকে ৫% ভোট তারা কেড়ে নিয়েছে। সুনির্দিষ্ট এই ৩ কারণে তাদের বিরুদ্ধে ৩টি মামলা করা হবে অভিযোগ করেন তিনি। বিএনপির এই নেতা বলেন, নির্বাচনে ধানের শীষের বিপরীতে নৌকা প্রতীকের প্রাপ্ত ভোট ৩,৬৯,২৪৮ আর ধানের শীষের ভোট ৫২,৪৮৯টি। ৩,১৬,০০০ ভোটের ব্যবধানে নৌকার প্রার্থীকে মেয়র ঘোষণা করা হয়েছে, কিন্তু রাত ১:৩০টায় রিটার্নিং কর্মকর্তা ঘোষিত ফলাফলে দেখা গেল এই নির্বাচনে মাত্র ২২.৫% ভোট পড়েছে, যেটা বাস্তবিক অর্থে ছিল ৭.৫%, বলেন তিনি। সংবাদ সম্মেলনে বিভিন্ন অনিয়মের অভিযোগ জানিয়ে ডাক্তার শাহাদাত বলেন, সকালে ভোট কেন্দ্রে যাওয়ার পর বিভিন্ন কেন্দ্রের প্রিজাইডিং অফিসাররা ধানের শীষের এজেন্ট কার্ডের স্বাক্ষর না করে অসহযোগিতা করেছেন। নির্বাচন বিধি অনুযায়ী ভোট গ্রহণ শেষে গণনার পর প্রতিটি কেন্দ্রে আনুষ্ঠানিক ফলাফল ঘোষণা করার নিয়ম থাকলেও এবারের নির্বাচনে তা করা হয়নি। সংবাদ সম্মেলনে বিএনপির কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক মাহবুবুর রহমান শামীম, শ্রম বিষয়ক সম্পাদক এম নাজিম উদ্দিন, মহিলা দলের সভাপতি মনোয়ারা বেগম মনি, সাধারণ সম্পাদক জেলি চৌধুরী সহ ৪১ ওয়ার্ড কাউন্সিলর ও নারী কাউন্সিলর প্রার্থীরা উপস্থিত ছিলেন। হাজী সেলিমের ১৩ বছর কারাদণ্ড, হাইকোর্টে আপিল শুনানি শুরু। অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে বিচারিক আদালতের দেয়া ১৩ বছর কারাদণ্ডের বিরুদ্ধে আওয়ামী লীগ দলীয় সংসদ সদস্য হাজী মোহাম্মদ সেলিমের আপিলের ওপর হাইকোর্টে পুনঃ শুনানি শুরু হয়েছে। রোববার বিচারপতি মোহাম্মদ মইনুল ইসলাম চৌধুরী ও বিচারপতি এ.কে.এম. জহিরুল হকের ভার্চুয়াল হাইকোর্টে শুনানি শুরু হয়। আদালতে দুদকের পক্ষ ছিলেন আইনজীবী মোহাম্মদ খুরশিদ আলম খান, হাজী সেলিমের পক্ষে ছিলেন আইনজীবী সাঈদ আহমেদ রাজা, রাষ্ট্রপক্ষে রয়েছেন সহকারী অ্যাটর্নি জেনারেল তামান্না ফেরদৌস। পরে খুরশিদ আলম খান সাংবাদিকদের বলেন, হাজী মোহাম্মদ সেলিমের আপিলের উপর হাইকোর্টে পুনঃ শুনানি শুরু হয়েছে। শুনানিতে মামলার এফআইআর উপস্থাপন করেছি। নথি থেকে জানা যায় ২০০৭ খ্রিস্টাব্দের ২৪ অক্টোবর হাজী সেলিমের বিরুদ্ধে লালবাগ থানায় অবৈধভাবে সম্পদ অর্জনের অভিযোগে দুর্নীতি দমন কমিশন মামলাটি দায়ের করে। এ মামলায় ২০০৮ খ্রিস্টাব্দের ২৭ এপ্রিল তাকে ১৩ বছরের কারাদণ্ড দেন বিচারিক আদালত। ২০০৯ খ্রিস্টাব্দের ২৫ অক্টোবর এ রায়ের বিরুদ্ধে হাইকোর্টে আপিল করেন হাজী সেলিম। ২০১১ খ্রিস্টাব্দের ২ জানুয়ারি হাইকোর্ট এক রায়ে তার সাজা বাতিল করেন। পরবর্তীতে হাইকোর্টের রায়ের বিরুদ্ধে আপিল করে দুদক। ওই আপিলের শুনানি শেষে ২০১৫ খ্রিস্টাব্দের ১২ জানুয়ারি হাইকোর্টের রায় বাতিল করে পুনরায় হাইকোর্টে শুনানির নির্দেশ দেন আপিল বিভাগ। পরবর্তীতে চলতি বছরের ৯ নভেম্বর দুদকের আইনজীবী খুরশিদ আলম খান জানিয়েছিলেন, ৮ নভেম্বর তিনি দুদক থেকে এ মামলা পরিচালনার জন্য নিয়োগপ্রাপ্ত হয়েছেন। পরদিন ৯ নভেম্বর মামলাটি শুনানির জন্য কার্যতালিকাভুক্ত করতে তিনি আদালতে আবেদন করেন। এরপর আপিলটি কার্যতালিকাভুক্ত হওয়ার পর ১১ নভেম্বর নথি তলব করেন হাইকোর্ট। দুর্নীতিতে চ্যাম্পিয়নদের মুখে দুর্নীতি নিয়ে মন্তব্য, হাস্যকর মন্তব্য তথ্যমন্ত্রীর। দুর্নীতিতে চ্যাম্পিয়নদের মুখে দুর্নীতি নিয়ে মন্তব্য হাস্যকর বলে মন্তব্য করেছেন তথ্যমন্ত্রী ও আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ড. হাসান মাহমুদ।
শনিবার সন্ধ্যায় রাজধানীর শাহবাগে কেন্দ্রীয় গ্রন্থাগারের শওকত ওসমান মিলনায়তনে ১৪তম আন্তর্জাতিক শিশু চলচ্চিত্র উৎসব উদ্বোধনে প্রধান অতিথির বক্তব্য শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি একথা বলেন। বিশেষ অতিথি সংস্কৃতি প্রতিমন্ত্রী এস এম খালিদ এ সময় উপস্থিত ছিলেন। পাপুলের বিষয়ে খোঁজ নিচ্ছে পররাষ্ট্র মন্ত্রণালয়। কর্মকর্তাদের ঘুষ দিয়ে ভিসা জালিয়াতির অভিযোগ প্রমাণিত হয় কুয়েতে দণ্ডপ্রাপ্ত বাংলাদেশি সংসদ সদস্য কাজী শহীদুল ইসলাম পাপুলের সমুদয় মামলার বিষয়ে খোঁজখবর নিতে শুরু করেছে পররাষ্ট্র মন্ত্রণালয়। উদ্দেশ্য তার সংসদ সদস্য পদ বহাল থাকা না থাকা প্রশ্নে স্পিকার তথা জাতীয় সংসদ সচিবালয়ের চূড়ান্ত সিদ্ধান্ত গ্রহণে তথ্য দিয়ে সহায়তা করা। পররাষ্ট্রমন্ত্রীর সচিব সহ মন্ত্রণালয়ের দায়িত্বশীল কর্মকর্তারা জানিয়েছেন, গত জুনে কাজী পাপুলকে গ্রেপ্তারের পর থেকে বিচার অবধি কুয়েত সরকার বাংলাদেশকে কিছুই জানায়নি। ঢাকা এ সম্পর্কে যা জেনেছে তা মিডিয়ার মারফত। কিন্তু এবার পাপুলের মামলা এবং বিচার বিষয়ে আনুষ্ঠানিক তথ্য চেয়ে কুয়েতে চিঠি পাঠিয়েছে বাংলাদেশ। কারণ হিসেবে সেগুনবাগিচার প্রতিনিধিরা বলেছেন, যে আদালতে পাপুলের ৪ বছরের কারাদণ্ড এবং ৫৩ কোটি টাকা অর্থদণ্ড হয়েছে সে সম্পর্কে বিস্তারিত তথ্য জানা জরুরি। কারণ ওই আদালতের রায়ের বিরুদ্ধে যদি আপিলের সুযোগ থাকে তাহলে আপিল নিষ্পত্তি না হওয়া পর্যন্ত তার এমপি পদ খারিজ হবে না মর্মে একটি বিধান রয়েছে। তার বিষয়ে সংসদ সচিবালয়ের সিদ্ধান্তের আগে কুয়েতি কর্তৃপক্ষের ব্যাখ্যা বা মতামত সংগ্রহে পররাষ্ট্র মন্ত্রণালয় তথা কুয়েতস্থ বাংলাদেশ মিশনের বাধ্যবাধকতা রয়েছে। এক প্রশ্নের জবাবে মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তা বলেন, যেহেতু ঘটনাটি বিদেশের আদালতে ঘটেছে তাই সেদেশের আদালত এবং বিচারিক কার্যক্রম বিষয়ে আনুষ্ঠানিক তথ্য পেতে হবে। উল্লেখ্য, কুয়েতের আদালতে পাপুলের বিরুদ্ধে আরও একটি মামলা চলমান রয়েছে। এমপি পাপুলের ঘটনায় বাংলাদেশ কুয়েত সম্পর্কে প্রভাব পড়বে না। এদিকে লক্ষ্মীপুর ২ আসনের স্বতন্ত্র এমপি শহীদুল ইসলাম পাপুলের ৪ বছরের সশ্রম কারাদণ্ডের ঘটনায় বাংলাদেশ কুয়েত সম্পর্কে কোনো প্রভাব পড়বে না বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ড এ কে আব্দুল মোমেন। রোববার রাজধানীতে এক অনুষ্ঠান শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি একথা জানান। রাজধানীর বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালস বিইউপিতে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে যোগ দেন পররাষ্ট্রমন্ত্রী ড এ কে আব্দুল মোমেন। তিনি বলেন, এমপি পাপুলের ঘটনা ও সাজা দুঃখজনক, তবে তার এই সাজায় বাংলাদেশ কুয়েত দ্বিপক্ষীয় সম্পর্কে কোনো প্রভাব পড়বে না, কেননা আমাদের সঙ্গে কুয়েতের দ্বিপক্ষীয় সম্পর্ক অনেক ভালো। এক প্রশ্নের উত্তরে ড মোমেন জানান, এমপি পাপুলের বিষয়ে কুয়েত সরকার থেকে সরকারিভাবে আমরা এখনো কোনো তথ্য পাইনি। কুয়েত সরকার থেকে বিস্তারিত তথ্য পাওয়া গেলে সেটা আমরা আমাদের পার্লামেন্টকে দেব, আমাদের সরকারকে জানাবো, তখন যে সিদ্ধান্ত নেওয়া হবে এ বিষয়ে সেখানে আমাদের রাষ্ট্রদূতকে খোঁজখবর নেওয়ার জন্য বলেছি। তিনি খোঁজখবর নিচ্ছেন। ২৮শে জানুয়ারি কুয়েতের ফৌজদারি আদালত মানব ও অর্থ পাচারের দায়ে লক্ষ্মীপুর ২ আসনের এমপি শহীদুল ইসলাম পাপুলকে ৪ বছরের সশ্রম কারাদণ্ড দেয়। একই সঙ্গে তাকে ১৯ লাখ কুয়েতি রিয়াল বা ৫৩,৬২,৬২,০০০ টাকা জরিমানা করা হয়েছে। পাপুলের সঙ্গে কুয়েতের ফৌজদারি আদালতের বিচারক আবদুল্লাহ আল ওসমান, সেদেশের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সাবেক কর্মকর্তা মাজেন আল জারাকেও ৪ বছরের কারাদণ্ড ও ১৯ লাখ কুয়েতি রিয়াল জরিমানা করেছেন। গত বছর ৬ জুন থেকে এমপি শহীদুল ইসলাম পাপুলকে কুয়েতের জেলে রয়েছে। ৬ মাস বিচার প্রক্রিয়া শেষে তার প্রথম মামলার রায় হয়েছে এবং তাতে তিনি দণ্ডিত হয়েছেন। মিয়ানমারের রাষ্ট্রপতি উইন মিন্ট ক্ষমতাসীন দলের প্রধান অং সান সুচি এছাড়া দলের শীর্ষ কয়েকজন নেতাকে আটক করেছে দেশটির সেনাবাহিনী। এই ঘটনা এমন সময় ঘটছে যখন মিয়ানমারে একটি সামরিক অভ্যুত্থানের সম্ভাবনা নিয়ে আশঙ্কা দেখা দিয়েছে। বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, সোমবার ভোরে সেনাবাহিনীর অভিযানে তাদের আটক করা হয়। দলের বেশ কয়েকজন শীর্ষ নেতাকেও আটক করা হয়েছে। ক্ষমতাসীন দল ন্যাশনাল লীগ ফর ডেমোক্রেসি এর মুখপাত্র মাও নিউট বলেন, আং সান সুচি, রাষ্ট্রপতি ইয়ন মিন্ট এবং অন্যান্য শীর্ষ নেতাদের সোমবার ভোরে আটক করা হয়েছে। আমাদের ধরে নিতে হবে যে সেনা অভ্যুত্থান ঘটেছে। তিনি আরো বলেন, আমি জনগণকে উত্তেজিত প্রতিক্রিয়া না দেখানোর আহ্বান জানাই, তারা যেন আইন অনুসারে প্রতিক্রিয়া জানায়। বিবিসির দক্ষিণ পূর্ব এশিয়ার সংবাদদাতা জোনাথন হেড বলেছেন, রাজধানী নাইপিদো এবং প্রধান শহর ইয়াঙ্গুনের রাস্তায় সৈন্যরা নেমে পড়েছে। বিবিসির বার্মিজ সার্ভিসের খবরে বলা হয়েছে, নাইপিদোতে টেলিফোন ও ইন্টারনেট লাইন বিচ্ছিন্ন করে দেওয়া হয়েছে। সেনা সদস্যরা বেশ কয়েকটি অঞ্চলের মুখ্যমন্ত্রীর বাড়িতে অভিযান চালিয়ে তাদের আটক করেছে বলে জানিয়েছেন তাদের পরিবারের সদস্যরা। গত বছর নভেম্বরে অনুষ্ঠিত নির্বাচনে অং সান সুচির এনএলডি সংখ্যাগরিষ্ঠতা লাভ করে, কিন্তু সেনাবাহিনী নির্বাচনে ব্যাপক জালিয়াতির অভিযোগ তোলে। সেনাবাহিনী নির্বাচনের ফল প্রত্যাখ্যান করে সোমবার বসতে যাওয়া সংসদ অধিবেশন বাতিলের দাবি জানায়। সেনাবাহিনী সমর্থিত বিরোধী জোট নির্বাচনে ব্যাপক অনিয়মের অভিযোগ তোলে। নির্বাচনে সংঘাতপূর্ণ অঞ্চলের ভোটারদের ভোট বঞ্চিত করার সমালোচনা করেছিল মানবাধিকার গোষ্ঠীগুলো। তাদের দাবি, নির্বাচনে ৮.৬ মিলিয়ন ভোট কারচুপি হয়েছে। গত সপ্তাহে সামরিক মুখপাত্র মেজর জেনারেল জাও মিন্তুন বলেন, সেনাবাহিনীর প্রধান মিন অং যৌক্তিকভাবে নির্বাচনের জালিয়াতিকে চিহ্নিত করেছেন। নির্বাচনে প্রতারণার অভিযোগ নিয়ে মিয়ানমারে যে রাজনৈতিক সংকট সৃষ্টি হয়েছে তার সমাধান না হলে ব্যবস্থা নেওয়ার পরিকল্পনা আছে তাদের।
এটি কি অভ্যুত্থান হতে পারে এমন প্রশ্নের জবাবে মুখপাত্র সেই আশঙ্কা উড়িয়ে দেওয়া যায় না বলে মন্তব্য করলে উত্তেজনা চরমে পৌঁছায়। এরপর গত শুক্রবার জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেস ও মিয়ানমারে অবস্থিত পশ্চিমা দেশগুলোর দূতাবাস দক্ষিণ পূর্ব এশিয়ার এ দেশটিতে সেনা হস্তক্ষেপের সম্ভাবনা নিয়ে গভীর উদ্বেগ জানায়। যদিও পরের দিনেই দেশটির সেনাবাহিনীর পক্ষ থেকে দেয়া এক বিবৃতিতে অভ্যুত্থানের আশঙ্কা নাকচ করে বলা হয়, মিয়ানমারের সেনাবাহিনী সংবিধান মেনে আইন অনুযায়ী কাজ করবে। গত বছর ৮ নভেম্বর জাতীয় নির্বাচনে অং সান সুচির দল ন্যাশনাল লীগ ফর ডেমোক্রেসি বড় জয় পায়। পার্লামেন্টের সংখ্যাগরিষ্ঠতার জন্য যেখানে ৩২২টি আসনই যথেষ্ট, সেখানে এনএলডি পেয়েছে ৩৪৬টি আসন। সেনাবাহিনী সমর্থিত দল ইউনিয়ন সলিডারিটি অ্যান্ড ডেভেলপমেন্ট পার্টি ভোটে প্রতারণার অভিযোগ তুলে ফলাফল মেনে নিতে অস্বীকৃতি জানায় এবং নতুন করে নির্বাচন আয়োজনের দাবি তোলে। দাবি মানা না হলে সেনাবাহিনী ফের অভ্যুত্থানের মাধ্যমে ক্ষমতায় বসতে পারে বলেও ইঙ্গিত দেন তারা। মিয়ানমারে ১ বছরের জরুরি অবস্থা জারি। মিয়ানমার সেনাবাহিনী কর্তৃক দেশটির রাষ্ট্রপতি উইন মিন্ট এবং ক্ষমতাসীন দলের নেত্রী অং সান সুচি গ্রেফতার হয়েছেন। সোমবার ভোরে সেনাবাহিনীর অভিযানে তাদের গ্রেফতার করা হয়। সুচির দল ন্যাশনাল লীগ ফর ডেমোক্রেসি এক মুখপাত্র বিষয়টি নিশ্চিত করেছেন। এছাড়াও আটক করা হয়েছে শাসক দলের শীর্ষ কয়েকজন নেতাকে। ১ বছরের জন্য জারি করা হয়েছে জরুরি অবস্থা। এনডিটিভির এক প্রতিবেদনে বলছে, ডি ফ্যাক্টো তথা আনুষ্ঠানিক প্রধান সূচিকে আটক করার পর ১ বছরের জন্য দেশটিতে জরুরি অবস্থা জারি করেছে সেনাবাহিনী। সরকারি টেলিভিশনে প্রচার করা এক বার্তায় একথা জানানো হয়েছে। ক্ষমতাসীন দল এনএলডির মুখপাত্র মায়ো নিউট জানান, আং সান সুচি, রাষ্ট্রপতি ইয়ন মিন্ট এবং অন্যান্য শীর্ষ নেতাদের সোমবার ভোরে আটক করা হয়েছে। রাষ্ট্রপতি ও সুচি গ্রেফতার হওয়ায় আশঙ্কা করা হচ্ছে মিয়ানমারের সেনাবাহিনী দেশটিতে জরুরি অবস্থা জারি করা হবে। নিজেও আটক হওয়ার আশঙ্কা প্রকাশ করে তিনি জানান, এখন যা ঘটছে তাতে সেনাবাহিনী অভ্যুত্থানের পরিকল্পনা করছে বলে আমরা আশঙ্কা করছি। এ সময় তিনি দেশটির নাগরিকদেরকে দ্রুত কোনো প্রতিক্রিয়া না দেখিয়ে আইন মেনে চলার আহ্বান জানিয়েছেন।